করে হলো? স্যার, আমার এখানে আসার আগেই পূজা মারা গিয়েছিল। তার মৃত্যুর কারণ? খুব সম্ভবত হার্ট অ্যাটাক। স্যার, স্যার ভেতরেই বাচ্চাটা ছিল। অদ্ভুত ব্যাপার বস, দুটো খুন, দুজনেরই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, দুজনেরই বাড়িতে বাচ্চা। স্যার স্যার এনারা পূজার প্যারেন্টস ভিডিও কলে আছেন স্যার। আই এম সরি, আপনাদের ফোনে এই ধরনের একটা নিউজ দিতে হচ্ছে। ডক্টর বলছেন হার্ট অ্যাটাক হয়েছে। ছোটবেলা থেকে আমার মেয়ের হার্ট খুব দুর্বল ছিল, কিন্তু ও কখনো নিজের সাহস হারায়নি। যখন ও প্রেগনেন্ট হলো তখন আমাকে বলেছিল যে মা, আমার যা খুশি হয়ে যাক, আমি এই বাচ্চাটা চাই। স্যার, ও মারাও যেতে পারতো। জানেন স্যার, ও হার্টে পেসমেকার বসিয়ে এই বাচ্চাটাকে জন্ম দিল। আরে সামলাও। এই পূজার হাজবেন্ড উনি কোথায়? আরে ওর নাম নেবেন না, ও তো নিশ্চয়ই খুব খুশি হবে যে আমাদের মেয়ে মারা গেছে। দয়া, হ্যাঁ ভাই ভিতরে একটা বাচ্চা আছে। কি বাচ্চা? 1.5 বছরের বাচ্চা, মনে হচ্ছে এই রোহিণীরই হবে। স্যার, ওর কিছু? না না, বাচ্চা সেফ আছে। স্যার, সব জায়গায় চেক করেছি, সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ, জোর করে ঢোকেনি। স্যার, বডিতে কিন্তু কোনো ফিজিক্যাল ইনজুরি নেই, বোঝাই যাচ্ছে না কি করে মৃত্যু হলো। হাতে ছুরি আছে, মানে কারোর থেকে হয়তো নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ওই দেখো, ওই ফুলদানি পড়ে আছে, আর এখানে এই মোমবাতিও পড়ে আছে। হাতাহাতি তো নিশ্চয়ই হয়েছে এখানে। যদি কারোর সাথে এখানে হাতাহাতি হয় তাহলে সেই লোকটা গেল কোথায়? জানলা দরজা সবই তো ভেতর থেকে বন্ধ। এই মেন ডোর ভেতর থেকে লক করা ছিল, তারপরে এই ছিটকিনিটাও লাগানো ছিল। আমরা তো দরজা ভেঙে ভেতরে এসেছি, তাহলে খুনি গেল কোথায়? সচিন, ওয়াচম্যানকে ডেকে আনো তো। স্যার, হ্যাঁ এসো। আচ্ছা, 8 ঘন্টা আগে রোহিণীর বাড়িতে কে কে এসেছিল? স্যার, রোহিণী ম্যাডামের বাড়িতে তো কেউ আসেনি। এই মিথ্যে বলবে না। রোহিণী ফোন করেছিল আমাকে বলেছিল বাড়ির মধ্যে কেউ ঢুকেছে। আমি আপনাদের একদম সত্যি কথা বলছি স্যার, কেউ আসেনি স্যার। আপনারা চাইলে রেজিস্টার চেক করতে পারেন। আর তাছাড়া এখানে কেউ আসতেই পারে না স্যার। দুটো ক্যামেরা রয়েছে, ক্যামেরাও চেক করতে পারেন। কিন্তু ভাই, যখন রোহিণী আমাকে ফোন করেছিল তখন আমি ওর ফোন থেকে
একটা লোকের কথা শুনতে পেয়েছিলাম। হ্যালো, হ্যালো সিআইডি স্যার, স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন স্যার। ও ও আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। হ্যালো, হ্যালো, হ্যালো। পঙ্কজ স্যার। ল্যান্ডলাইনে এক্ষুনি যে ফোনটা এলো, ফোনটাকে ট্র্যাক করো, দেখো তো কার ফোন কোত্থেকে এসেছে। সচিন, এই করিডোরে যে ক্যামেরাটা লাগানো আছে, নিচে লবিতে, বিল্ডিং এর ভেতরে বাইরে যতগুলো ক্যামেরা লাগানো আছে সব কটার ফুটেজ চাই আমাদের। আর এটাও জানো যে সোসাইটিতে আর কোনো এন্ট্রি বা এক্সিট আছে কিনা। স্যার, এসো 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 বাবা, এসো। স্যার কাঁদছে স্যার। স্যার, রোহিণী নিজের চেয়েও বাচ্চাটাকেই বাঁচাতে চাচ্ছিল। আসলে মা তো নিজের থেকেও বেশি বাচ্চাকেই তো ভালোবাসবে। কিন্তু কে ছিল? আর কারণটাই বা কি ছিল যে রোহিণীকে মেরে এখান থেকে চলে গেছে? না, ওকে ঠিক চুপ খুঁজে বের করবো দয়া। রোহিণীকে তো আমরা বাঁচাতে পারিনি, চুপ চুপ। কিন্তু আমরা চাইব ওর সন্তান যেন এই বিচার পায়। এসো 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 শোনা, এসো, ওলে বাবালে, ওলে বাবালে, এসো 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 এসো। চলো যাই, চলো। লাইফের বেস্ট এজ স্যার, কোনো টেনশনই নেই, কাঁদলেই সব কিছু পাওয়া যায়। আরে কি হলো পঙ্কজ, তুমি এত কি ভাবছো? ছোটবেলায় তুমি কি কাঁদতে না? আরে না স্যার, আমি তো হাসতেই থাকতাম। আর বাচ্চাদের তো আমরা জেনারেলি হাসতেই দেখি, তাই না স্যার? ওকে দেখুন কিভাবে তাকিয়ে দেখছে আমাকে। ওর নাম আমরা জুনিয়র এসিপি রাখি। এই দেখুন স্যার, ও ও আবারও আমার দিকে রাগ করে তাকাচ্ছে, যেমন এসিপি স্যার তাকায়। এইভাবে কিভাবে? এইভাবে স্যার। হ্যালো, জুনিয়র। আচ্ছা স্যার, ডক্টর সালুকে কিছু বললেন রোহিণীর মৃত্যুর ব্যাপারে? হ্যাঁ, সালুকে বলছিল এটাকে ব্রোকেন হার্ট সিনড্রোম বলে। ব্রোকেন হার্ট সিনড্রোম? ব্রোকেন হার্ট সিনড্রোম এর মেডিকেল নিউরোলজিতে আরো কিছু নাম আছে, মানে স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি বা তাপুত্থ কার্ডিওমায়োপ্যাথি। হ্যাঁ, নামটা অদ্ভুত, তাপুত্থ, কিন্তু এটা বেশিরভাগই ফিজিক্যাল স্ট্রেস আর ইমোশনাল স্ট্রেসের কারণে হয়। মানে যখন কারো বেশি রাগ হয় বা শক পায় বা দুঃখ পায় বা বেশি ঘাবড়ে যায় যখন, তখন হার্ট অ্যাটাক হবেই। রোহিণীর স্ট্রেসের জন্য হার্ট অ্যাটাক হয়েছিল? ঠিক বলেছ অভিজিৎ, ওটার কারণেই ওর হার্ট অ্যাটাক হয়েছে, যার ফলে ওর বডি সহ্য করতে পারেনি। তাই আমার মনে হয় ওর টেনশন বেড়ে যায় আর সঙ্গে সঙ্গে মারা যায়। এভাবেই ওর অ্যাটাক হয়। স্যার, ওর বাড়িতে এমন কে ঢুকেছিল যাকে দেখেও এতটাই ভয় পেয়ে যায় যে ওর হার্ট অ্যাটাক হয়ে গেল? সেটাই তো। পুরবী, স্যার। এই রোহিণী যোগা টিচার ছিল না? হ্যাঁ স্যার। খোঁজ নিয়ে দেখো কালকে ক্লাস করানোর সময় ও কার কার সঙ্গে দেখা করেছিল। স্যার, বাচ্চাটা যেহেতু ছোট তাই বাইরে যাওয়া ওর পক্ষে পসিবল ছিল না, সেই জন্য সব ক্লাস অনলাইনেই নিত। তাহলে অনলাইন স্টুডেন্টদের কাছে খোঁজ নাও, ও মারা যাওয়ার আগে কারা কারা ওর ক্লাস অ্যাটেন্ড করেছিল, হয়তো ওখান থেকে কিছু জানা যাবে। ওর ফ্যামিলির কেউ ছিল? স্যার, সিঙ্গেল মাদার ছিল। ওর মা বাবা তো নিশ্চয়ই আছে? হ্যাঁ স্যার, আছে, কলকাতায় আছে। ওদের ইনফর্ম করা হয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। অভিজিৎ, এই রোহিণীর স্বামী খুব অদ্ভুত ধরনের লোক। ওর স্ত্রী মারা গেছে, বাচ্চা আমাদের কাছে, তারপরেও কোনো রকম খোঁজ খবর করলো না একটু। কেন? ও আছে কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন করেছি আমি রোহিণীকে। আমি আমার স্ত্রীকে মেরেছি। আমি ওর গলা টিপে দিয়েছি। যেই গলা টিপলাম সাথে সাথে ওর চোখ দুটো না বড় বড় হয়ে বাইরে বেরিয়ে এলো। তো ওকে গলা টিপে মেরেছো তুমি, কিন্তু আমরা রোহিণীর গলায় কোনো চিহ্ন তো পাইনি। চিহ্ন পাননি আপনারা? না 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 স্যার, অ্যাকচুয়ালি আমি ওর গলা টিপিনি। আমি না অন্য কিছু করেছিলাম। আরে কি করেছিলাম, কিভাবে? স্যার, ওই স্ক্রুড্রাইভার, ওই
স্ক্রুড্রাইভার থাকে না ওই যে, বুঝতে পারছেন তো? ওই আমি না ওই ওর কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আমি। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। হ্যাঁ, স্ক্রুড্রাইভার দিয়ে মেরেছিলাম আমি ওকে। ও তাহলে স্ক্রু ড্রাইভার দিয়ে মেরেছো তুমি ওকে? স্যার সরি স্যার, আমি ভুলে যাই আসলে স্যার। অ্যাকচুয়ালি স্ক্রুড্রাইভার ছিল না। আরে প্লেন, আমি ওকে প্লেনে করে নিয়ে গেলাম 5000 ফুটের উচ্চতায়, আর তারপর ওখান থেকে আমি দরজা খুললাম, তারপর ওকে ধাক্কা দিয়ে দিলাম। কি বাজে কথা বলছিস? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে যে এখানে আমরা স্যার, আরে প্লিজ আমার পেশেন্টকে আর বিরক্ত করবেন না। ওকে বেশি বিরক্ত করলে ওর বড় কোনো সমস্যা হতে পারে স্যার। আপনারা চলে আসুন প্লিজ। স্যার প্লিজ স্যার, বাই স্যার। স্যার থ্যাংক ইউ, আসবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। স্যার ওই একটা রিকোয়েস্ট ছিল যে ওই বাড়িতে যাওয়ার পর আমার ওয়াইফ রোহিণীর সঙ্গে দেখা হলে ওকে বলবেন যে ছাড়া পেলে আমি ওকে মেরে ফেলবো। চলে আসুন প্লিজ আরে প্লিজ প্লিজ। আমার কথা শেষ হয়নি। ওকে আরো ওকে কিছু বলার ছিল। কাম প্লিজ রেস্ট। কাম অন কাম অন। আরে আরো কিছু বলার ছিল ওনাদেরকে। আমার ছেলেটা কেমন আছে জানা হলো না। প্লিজ। ও আমার সন্তানের খেয়াল রাখবেন স্যার, ও আসলে খুব ছোট তো। কি হয়েছে কি ওর? বিবাহিত জীবনের সমস্যা, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে ও। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারও হয়েছে, আর ডিপ্রেশনের কারণে ওর মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে যার জন্য এখানে অ্যাসাইলামে ভর্তি হতে বাধ্য হয়েছে। তবে মানছি যে গত 1 মাসে ওর মানসিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আচ্ছা, বিক্রমের এই অ্যাসাইলাম থেকে বাইরে যাওয়ার পারমিশন আছে? একদম নয়, 24x7 আমাদের এখানেই থাকতে হবে। এমনকি আমরা ওর রুমের ভেতরে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে রেখেছি, যাতে করে ডাক্তাররা ওর বিহেভিয়ার অ্যাক্টিভিটি ফলো করতে পারে। কাল রাত 8টা থেকে 11টার মধ্যে বিক্রমের রুমের সিসিটিভি ফুটেজ চাই আমাদের। এর মাথা ঠিক নেই, কিন্তু বই পড়ছে। অবাক করার মতো বিষয় এটাই যে যখন রোহিণীর খুন হয় তখন ও রুমের মধ্যেই ছিল। স্যার যদি রোহিণীকে ও না মেরে থাকে তাহলে কাল রাতে রোহিণীর ঘরে কে ঢুকেছিল? হ্যাঁ স্যার, কাল যখন রোহিণী ম্যাডাম অনলাইন ক্লাস নিচ্ছিলেন তখন ওনার বাড়িতে কেউ একটা ছিল। কে ছিল? তার মুখ দেখতে পেয়েছিলে? তুমি চেনো কি ওকে? কোনোদিন কি নাম শুনেছো? রোহিণী ম্যাডাম কি কোনোদিন ক্লাসে ওর নাম নিয়েছিল? আচ্ছা, কে ছিল সে? না না স্যার, আমি জানি না, আমি কখনো দেখিনি। উনি কখনো আমার সামনে ওনার নামও নেন। ঠিক আছে, কিন্তু তোমার এমনটা কেন মনে হলো যে ওখানে কেউ ছিল? এবার নিজের রিং ফিঙ্গারকে থামসের সঙ্গে টাচ করো। 5 মিনিটের জন্য আসনে বসো। তুমি রোহিণীর বেডরুমে লাইটস অন অফ হতে দেখেছো যখন রোহিণী তোমার সামনে বসেছিল? হ্যাঁ স্যার, ক্লাস শুরু হওয়ার আগেই ম্যাডাম ওনার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতেন। ওকে। স্যার ক্লাস শুরু হওয়ার আগে ওনার ঘরের লাইট অফই ছিল, তারপর হঠাৎ করে একবার অন অফ হলো। আমি নিজের চোখে দেখেছি। তোমার ক্লাস কটার সময় শেষ হয়েছিল? ওই ধরুন 8টার সময়। আর রোহিণী মারা যায় 9টা থেকে 10টার মধ্যে। তার মানে যখন রোহিণী ফোন করেছিল আমাকে, তার 1 ঘন্টা আগে থেকেই কেউ ছিল ওর ঘরের মধ্যে। কিন্তু স্যার আমরা পুরো অ্যাপার্টমেন্ট থেকে ফিঙ্গারপ্রিন্টস নিয়েছি, কিচ্ছু ছিল না ওখানে। রোহিণী ছাড়া আর কারোর আঙুলের ছাপ পাওয়া যায়নি ওখানে। এমনকি বেডরুমের সুইচ বোর্ডেও কিচ্ছু পাওয়া যায়নি স্যার। এ কোনো মিস্টার ইন্ডিয়া নাকি? মানে মিস্টার ইন্ডিয়াকেও লাল রঙে দেখতে পাওয়া যায়, একে তো দেখাও যায়নি, কোনো চিহ্নও রেখে যায়নি। চুপ করো পঙ্কজ। সে যেই হোক না কেন, সে আমাদের চোখে ধুলো দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একে খুব শীঘ্রই আমাদের ধরতে হবে, তা না হলে যেরকম ভাবে রোহিণীর মৃত্যু হয়েছে, না হলে ওই একইভাবে অনেক নিরীহ লোকের প্রাণ যাবে। আমরা ছাড়বো না ওকে। Can you hear me guys? তো শুড বি স্টার্ট নাও? Yes ma'am. ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে সবাই নিজেরা নিজেদের চোখ এবার ধীরে ধীরে বন্ধ করো আর
প্লিজ আমি যা বলছি সেটা মন দিয়ে শুনবে। ফোকাস অন মাই ভয়েস। নিজেদের নাক দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নাও। হোল্ড ফর 2 সেকেন্ডস। এবার ধীরে ধীরে নিজের মুখ দিয়ে সেই শ্বাসটা ছাড়ো। আমি আবার রিপিট করছি। ম্যাম Okay. আপনার ভয়েস ক্র্যাক করছে। ক্যান ইউ হিয়ার মি গাইস? ম্যাম আপনার ভয়েস ক্লিয়ার আসছে না। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? কিছু শুনতে পাচ্ছি না ম্যাডাম। ম্যাম কি হলো, আপনি ঠিক আছেন? হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। ম্যাম কি হয়েছে? হ্যালো ম্যাম কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডাম? হ্যালো হ্যালো কি হয়েছে? হ্যালো ম্যাম। হ্যালো ম্যাডাম আপনার কষ্ট হচ্ছে ম্যাডাম? ম্যাডাম কি হয়েছে? হ্যালো আমি আসতে যাচ্ছি। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। কি করে হলো? স্যার আমার এখানে আসার আগেই পূজা মারা গিয়েছিল। তার মৃত্যুর কারণ? খুব সম্ভবত হার্ট অ্যাটাক। স্যার, স্যার ভেতরেই বাচ্চাটা ছিল। অদ্ভুত ব্যাপার বস। দুটো খুন, দুজনেরই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, দুজনেরই বাড়িতে বাচ্চা। স্যার স্যার এনারা পূজার প্যারেন্টস ভিডিও কলে আছেন স্যার। আই এম সরি আপনাদের ফোনে এই ধরনের একটা নিউজ দিতে হচ্ছে। ডক্টর বলছেন হার্ট অ্যাটাক হয়েছে। ছোটবেলা থেকে আমার মেয়ের হার্ট খুব দুর্বল ছিল, কিন্তু ও কখনো নিজের সাহস হারায়নি। যখন ও প্রেগনেন্ট হলো তখন আমাকে বলেছিল যে মা আমার যা খুশি হয়ে যাক, আমি এই বাচ্চাটা চাই। স্যার ও মারাও যেতে পারতো। জানেন স্যার, ও হার্টে পেসমেকার বসিয়ে এই বাচ্চাটাকে জন্ম দিল। আরে সামলাও। এই পূজার হাজবেন্ড উনি কোথায়? আরে ওর নাম নেবেন না। ও তো নিশ্চয়ই খুব খুশি হবে যে আমাদের মেয়ে মারা গেছে। আরে ও তো সন্তানও চাইতো না, তাই সমস্ত সংসারের দায়িত্ব ছেড়ে লন্ডনে গিয়ে বসে আছে। 1 বছর হতে চললো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিন। ততক্ষণ আমরা পূজার বাচ্চার খেয়াল রাখছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার দুটো বাচ্চার খেয়াল কি করে রাখবো আমরা? ভাই, যেভাবে আমরা একটা বাচ্চা সামলাচ্ছি আরেকটা বাচ্চাকেও সেইভাবেই সামলাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে কিউটি, শুয়ে পড়ো কিউটি, শুয়ে পড়ো। এই দেখো এই দেখো এই দেখো দেখো। আরে আরে এই আরে দেখো কি সুন্দর প্রবীর, কি পুতুল। করছো? এইভাবে নয়, বাচ্চাদের গান গেয়ে ঘুম পাড়াতে হয়, তাও সুরে। আমি শোনাচ্ছি, দেখো। শুয়ে পড়ো সোনা, আরে ভয় পেয়ে যাবে। ওরে ভয় পেয়ে আমার গেছে ও। সোনা মনা। আরে ও ভয় পেয়ে গেল। আরে বাবা, ঘুমিয়ে পড় না আরে এবার। আরে 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 পঙ্কজ ভাই, এইভাবে- তুমি কি করছো? ওদের ঘুম পাড়াচ্ছ নাকি ভয় আরে দেখাচ্ছ? এই ভালো করে বোঝে আরে না বাবারে। বাচ্চাদের সঙ্গে কিভাবে মিশতে হয়। দেখো হাসাতে হবে। এই দেখো বাবা, এই দেখো। স্যার ও তো কেঁদে যাচ্ছে স্যার। আরে বাবা, ঘুমিয়ে পড় না এবার। এই দেখো, এসো 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 আমার কাছে এসো। আরে কি করছো পঙ্কজ? আরে ঘুমিয়ে পড় ও চুপ না। হয়ে গেছে। এই পুরবি, একে তুমি নাও আর ওকে আমাকে নাও তো। এক মিনিট এক মিনিট, আমি বুঝতে পারছি ওদের কি করে চুপ করাতে হবে। স্যার আমি ওই ঠিক আছে ঠিক আছে। এক মিনিট। ওই দেখো। কি করছো তোমরা? দেখো চুপ করে গেছে। না না, কাঁদো না বাবা, চুপ করো। এই দেখো দেখো এই দেখো যে। দেখো। এই তো।
এখনো জানেই না যে এত ছোট বয়সে কি ঘটে গেল ওদের জীবনে। দুজনের মা নেই, একজনের বাবা অ্যাসাইলামে আর আরেকজনের বাবা বাচ্চার মুখই দেখতে চায় না। কোনো অপরাধ না করেও বাচ্চা দুটো কিরকম শাস্তি পাচ্ছে। স্যার, যার শাস্তি পাওয়া উচিত তাকে তো আমরা খুঁজেই পাচ্ছি না। কেন খুঁজে পাবো না? আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। সে যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকে তুলে আনবো, টেনে বার করে আনবো ওকে, আর উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। একটা কাজ করো, খোঁজ নাও এই পূজা আর রোহিণী ওরা কোথায় যোগা শিখেছিল। সবাই নাক দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নাও, তারপর হোল্ড করবে, এবার মুখের থ্রু সেটা ছাড়বে। আবার নাক দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নেবে, হোল্ড করবে, তারপর ছাড়বে। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? স্যার এটা একটু বলুন না, কিলার কে যে যোগা টিচারকে খুন করছে? প্লিজ স্যার, প্লিজ শান্ত হন, প্যানিক করার কোনো প্রয়োজন নেই। আমাদের ইনভেস্টিগেশন চলছে, খুনিকে আমরা ধরে নেব। কি ইনভেস্টিগেশন চলছে স্যার? আমাদের ইনস্টিটিউট থেকে পূজা আর রোহিণী দুজনেই মারা গেছে, আমাদেরও মেরে ফেলবে স্যার। এই রোহিণী আর পূজা? হ্যাঁ স্যার, ওরা এখানেরই ট্রেনিস ছিল। তার মানে স্যার এই দুটো মার্ডারের এখানকার সাথে কোনো কানেকশন তো আছেই। আচ্ছা, আপনার নাম কি ম্যাডাম? মালিনী। মালিনী দেবী। পূজা আর রোহিণী, ওদের এখানে কারোর সঙ্গে কোনো প্রবলেম ছিল? কোনো ঝগড়া বা অন্য কিছু? না স্যার, কোনো প্রবলেম ছিল না। ওরা তো খুব ভালো মেয়ে ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো। আচ্ছা, ওনাদের কিছু হেলথ ইস্যুস ছিল না? সেই জন্য কি যোগা জয়েন করেছিল? হ্যাঁ স্যার, রোহিণীর ব্লাড প্রেশারের সমস্যা ছিল, মাঝে মাঝে প্যানিক অ্যাটাকও আসতো, তার জন্যই আমাদের এই ইনস্টিটিউট জয়েন করেছিল, আর এখানে থেকেও নিজেকে অনেক কন্ট্রোল করেছিল। আর স্যার ওই যে পূজা, ওর হার্ট অনেকটা দুর্বল ছিল, কিন্তু যোগা করে ওর অনেক সুবিধা হয়েছিল। দেখুন, আমাদের ওপর ভরসা রাখুন, আমরা খুব তাড়াতাড়ি ওই খুনিকে ধরে ফেলব। তবে খুনির এই ইনস্টিটিউটের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক তো আছে। ওর টার্গেট এখান থেকেই বেছে নিচ্ছে, প্রথমে রোহিণী, তারপর পূজা। এদের সবার ওপর নজর রাখতে হবে, পরের টার্গেট আবার এদের মধ্যে কেউ না হয়। দুটো খুন হয়েছে, দুজনেই যোগা টিচার, দুজনেই সিঙ্গেল মাদার, আর দুজনেরই মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। যে খুনিকে আমরা খুঁজছি সেই খুনি কোনো সাধারণ খুনি নয়, হয়তো কোনো সিরিয়াল কিলার হতে পারে, যে খুন করার একটা নতুন প্যাটার্ন বানিয়েছে। শহরে সিঙ্গেল মাদারদের টার্গেট করছে, যারা যোগাও শেখায়। কিন্তু স্যার, এই সিরিয়াল কিলার খুবই স্মার্ট, না ওকে কেউ দেখেছে, না ওর থাকার কোনো প্রমাণ ছেড়েছে কোথাও। খুনি যতই স্মার্ট হোক পঙ্কজ, যতই চালাক হোক পঙ্কজ, কোনো না কোনো প্রমাণ তো অবশ্যই রেখে যায়। সেই প্রমাণই আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। স্যার, কেউ যখন ওকে দেখেইনি তাহলে ধরবো কি করে? দেখেছে পুরবীক, কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে। কে স্যার? অভিজিৎ, রোহিণী যখন অনলাইন ক্লাস করাচ্ছিল যোগার, তখন ওর স্টুডেন্ট বিধি ও রোহিণীর বেডরুমের লাইটগুলো অন অফ হতে দেখেছিল। স্যার, রোহিণী যখন ফোনে ছিল তখন ওর পিছনে আমি একটা লোকের কথাও শুনতে পেয়েছিলাম। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। হ্যালো হ্যালো। তাহলে সে যেই হোক, তাকে অন্ধকার থেকে বের করে আলোয় আনতে হবে। রোহিণীর ঘরের লাইটগুলো অন করে ওর ঘরের ভেতরটা দেখতে হবে। সে কোন লোক যার আওয়াজ তুমি শুনতে পেয়েছিলে, আর সেই বা কোন লোক যে লাইটগুলো অন অফ করছিল, তাকে খুঁজে বের করতেই হবে। স্যার, ব্যালকনিটা তো পুরো কিচেন নেট দিয়ে ঢাকা রয়েছে, ওখান দিয়ে কারোর পক্ষে আসা সম্ভব নয়। স্যার, আমি সব জায়গায় খুব ভালো করে চেক করেছি, কোনো ফোর্স এন্ট্রি পাইনি। আর এই মেন ডোর, এই দরজাটা ভেতর থেকে লক ছিল আর ওপরে ছিটকিনি লাগানো ছিল, আর আমরা দরজা ভেঙে ভেতরে এসেছি। যদি এই দরজা দিয়ে ভেতরে কেউ না আসে, তাহলে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। সিসিটিভি ফুটেজও চেক করে দেখেছি,
ওয়াচম্যান ঠিকই বলেছিল, না কেউ ভিতরে এসেছে না কেউ বাইরে গেছে। বেডরুমে লাইট অন অফ হচ্ছিল, এই কথাটা তো সত্যি। তার মানে হলো খুনি আগে থেকে ভেতরে ঢুকে বসেছিল। একটা কাজ করা যাক, অনলাইন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে রোহিণী কি কি করেছিল সেগুলো একবার ভেবে দেখি। রোহিণী এখানে অনলাইন ক্লাস শেষ করেছে, তারপরে ও বেডরুমের দিকে গেছে। আর বেডরুমে যাওয়ার পর ওর মনে হয়েছে যে নিশ্চয়ই বেডরুমের মধ্যে কেউ না কেউ ঢুকে বসে আছে। ওকে বাই, কাল দেখা হচ্ছে। কে ওখানে? কে ওখানে? যখন আমরা রোহিণীর ডেড বডি পেয়েছিলাম তখন ওর ফেসটা এইদিকে ছিল না, এখান থেকে তো বেরিয়েছিল, কারণ ফেস ওইদিকে, ওই দেওয়ালের দিকে ছিল। স্যার, তার মানে ও বেডরুম থেকে বাইরের দিকে যাচ্ছিল। ওর হাতে ছুরি ছিল, তার মানে ঘর থেকে বাইরের দিকে যাচ্ছিল আর নিজের সেফটির জন্য হাতে ছুরিটা তুলে নেয়। খুনি বেডরুম থেকে বেরিয়ে হতে পারে এখানে কিচেনে এসেছিল হয়তো, আর তার উপস্থিতি রোহিণী বুঝতে পেরেছিল। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? দেখো, যেই হও না কেন সামনে এসো। আমার হাতে ছুরি আছে, সাহস থাকলে সামনে এসো। যখন ও এখানে কাউকেই না পায় সেই সময় ও আমাদের ওখানে বিউরোতে ফোন করেছিল। তবে আমার মনে পড়ছে যে ওই দিন যখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন এখানে একটা ফোন ছিল, এখানে একটা চার্জারের সঙ্গে কানেক্টেড ছিল। চার্জারের সঙ্গে কানেক্টেড ছিল, তার মানে হলো ফোন করার জন্য ওকে এখানেই আসতে হয়েছিল। এখানে ছাড়া অন্য কোথা থেকে ফোন করা যেত না, কারণ মোবাইল এখানেই ছিল। হ্যালো হ্যালো, সিআইডি সিআইডি প্লিজ, ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে এসে বাঁচান। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। হ্যালো। কিন্তু ফোনে রোহিণী খুনির নাম বলেনি। হতে পারে রোহিণী খুনিকে চিনত না, বা হয়তো ততক্ষণও খুনিকে দেখতেই পাইনি। এ তো অদ্ভুত খুনি স্যার, না সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে না রোহিণী ওকে দেখেছে, কিন্তু পুরো রুমে ঘুরে বেরিয়েছে। স্যার, পঙ্কজ ঠিকই বলছিল, কোনো মিস্টার ইন্ডিয়াই হবে। কিন্তু সুইচ টাচ না করে ও লাইট অফ অন করছিল কি করে? এক মিনিট,
একবার বেডরুমে গিয়ে দেখি। দয়া, ওই যে এলইডি লাইটটা, ওটাকে একবার নামাও তো। স্মার্ট লাইট, এটাকে তো যে কোনো জায়গা থেকে অপারেট করা যায়। মানে খুনি বাড়িতে ছিল না, কিন্তু বাড়ির বাইরে থেকে এই গেমটা খেলছিল। খোঁজ নিয়ে দেখো এখানে কতগুলো স্মার্ট ডিভাইসেস আছে। স্যার, এই বাড়ির প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, টিভি, ফ্রিজ, এসি সব স্মার্ট ডিভাইসেস। হ্যাঁ স্যার, সব কিছু ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আর এই স্পিকারটাও, এটাও স্মার্ট ডিভাইস। ওই দিন যে ফোনে একটা লোকের আমি গলা পেয়েছিলাম, হয়তো এই স্পিকার থেকেই সেটা আসছিল। এই খুনি খুব বুদ্ধিমানের সঙ্গে ইউজ করেছে স্মার্ট ডিভাইসগুলো। এই স্মার্ট ডিভাইসের সাহায্যে খুনি এই ঘরের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যাতে রোহিণী বুঝতে পারে যে ও ছাড়াও এখানে কেউ আছে। আর ও এটাও জানতো যে রোহিণীর প্যানিক অ্যাটাকের প্রবলেম আছে, যার ফলে ওর যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। সচিন, এই বাড়িতে যতগুলো স্মার্ট ডিভাইসেস আছে সব এক জায়গায় করো। স্যার। পুরবি, সাইবার এক্সপার্টকে ডাকো। স্যার, হ্যাঁ, আপনার সন্দেহ সঠিক হয়েছে। রোহিণীর মৃত্যুর সময় ওর বাড়ির ইন্টারনেট ট্রাফিক কিছুটা বিজি হয়ে গিয়েছিল। নর্মাল রেঞ্জ থেকে প্রায় 3 গুণ বেশি। ট্রাফিক বিজি হয়ে গেছিল মানে কেউ বাড়ির বাইরে থেকে রোহিণীর বাড়ির ভেতরের সমস্ত স্মার্ট আইটেম, যেমন মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, লাইট হ্যাক করে অপারেট করছিল। কি স্যার, এরকম বাড়িতে কেউ যদি একা থাকে তাহলে সে তো ভয় পাবে। আরে পুরবি এর সুযোগই তো ও নিচ্ছিল, যাতে রোহিণী এসব দেখে ভয় পেয়ে যায় আর ওর হার্ট অ্যাটাক হয়। মানে স্যার, অবশেষে মিস্টার ইন্ডিয়াকে খুঁজে পাওয়াই গেল। না পঙ্কজ, এটা তো শুধু থিওরি, প্রমাণ এখনো বাকি আছে। আচ্ছা রবি, তুমি বলতে পারবে যে এই সমস্ত আইটেমগুলো কোথা থেকে হ্যাক করা হচ্ছিল? ওনার সমস্ত আইটেম কোত্থেকে অপারেট হচ্ছিল এটা দেখতে হলে আমাকে ওদের সার্ভারে ঢুকতে হবে স্যার। আরে ভাই, সময় নষ্ট কেন করছো? ঢুকে যাও সার্ভারে। স্যার, সমস্ত আইটেম চাইনিজ, আর আপনি তো জানেন যে ওদের সমস্ত সার্ভার চায়নাতে রয়েছে। ওখানে পৌঁছানো সম্ভব নয় স্যার। অভিজিৎ, রোহিণীর মাধ্যমে না হোক, কিন্তু পূজার মাধ্যমে আমরা অবশ্যই পৌঁছে যেতে পারি। কিন্তু স্যার, আমরা তো পূজার বাড়িতেও সার্চ করেছি, ওর বাড়িতে তো কোনো স্মার্ট আইটেমস ছিল না। পুরবি, ওটা পূজার বাড়িতে না থাকলেও ওর হৃদয়ে তো আছে ওর পেসমেকার। রাইট স্যার, পূজার হার্টে লাগানো পেসমেকার আজকের ডেটে মার্কেটে পাওয়া সবথেকে অ্যাডভান্স আর স্মার্ট পেসমেকার ছিল। আমরা এই ধরনের পেসমেকারকে এমনভাবে প্রোগ্রাম করি যাতে পেশেন্টের প্রয়োজন অনুযায়ী তার হার্টবিটকে ওটা ব্যালেন্স করতে পারে। তাহলে তো এটা ইন্টারনেটের সঙ্গেও তো কানেক্টেড হবে, তাই না? একদম স্যার। পূজার পেসমেকার একটা অ্যাপের মাধ্যমে ওর ফোনের সঙ্গে কানেক্টেড ছিল, আর সেই সূত্রে আমাদের হসপিটাল সার্ভারের সঙ্গেও কানেক্টেড। ছোট ছোট ইনফরমেশনগুলো আমরা খুব সহজেই পেয়ে যেতাম, যাতে আমরা পেশেন্টের কন্ডিশনের ওপর 24 ঘন্টা নজর রাখতে পারি। একটা ওয়ার্নিং সিগন্যাল পেলেও আমরা পেশেন্টের লোকেশনের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই। তাহলে যে রাত্রে পূজার খুন হয়েছিল ওই রাত্রে আপনারা সিগন্যাল পাননি? সেটা একটা অদ্ভুত ব্যাপার। সেদিন আমাদের সার্ভারেও কোনো ওয়ার্নিং সিগন্যাল আসেনি। কেউ হ্যাক করে নিয়েছিল। ওই যে পূজা স্টুডেন্ট বলছিল না যে অনলাইন ক্লাস চলার সময় পূজার ভয়েস হঠাৎ করে ব্রেক করা শুরু করে। তার মানে কেউ আগে পূজার ফোনটা হ্যাক করেছিল, তারপরে পেসমেকার, আর এর কারণেই ও মারা যায়। স্যার। হ্যাঁ রবি। স্যার, আপনার থিওরি একেবারেই সঠিক।
খুনি পূজার পেসমেকার হ্যাক করেছিল, তারপর তার সেটিং চেঞ্জ করলো, আর তারপর তার হার্টকে 30 বিটস পার মিনিট কমান্ড দিল। আরে ভাই, এতটাই সহজ হ্যাক করা? আচ্ছা, কতটা ডিস্টেন্স চাই হ্যাক করার জন্য? সেরকম কোনো লিমিট নেই স্যার, যে কোনো ডিস্টেন্স থেকেই হ্যাক করা যায়। পেসমেকার পেশেন্টের হেলথ কন্ডিশন আর সিচুয়েশনের উপর নির্ভর করে সেট করা হয় স্যার। তো কিলার প্রথমে সেটাকে হ্যাক করেছে আর 30 বিট পার মিনিটে কমান্ড দিয়েছিল, আর সেই কারণে পূজার মৃত্যু হয়েছিল। কোথা থেকে হ্যাক করেছিল কিছু জানা গেছে? এটা তো বলতে পারবো না স্যার। আমি খুনির ডিভাইসের আইপি অ্যাড্রেস ট্রেস করার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু তার ডিভাইস অফ ছিল, তার কারণে লোকেশন ট্রেস করা এখন সম্ভব নয়। আরে ভাই রবি, কিছু তো ইনফরমেশন দাও। আমি আপনাকে এটা বলতে পারি যে খুনি কোন ডিভাইস ইউজ করেছিল হ্যাক করার জন্য। কি কোন ডিভাইস ইউজ করেছিল? এটা একটা ছোট্ট ডিভাইস যা সব সময় গোয়েন্দারা ইউজ করে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন স্যার, এটা একটা ছোট্ট ফোন। এটাকে যে কোনো জায়গায় লুকোনো যায়। এটা কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ান মার্কেটে তো পাওয়া যায় না, খুনি ডার্ক ওয়েব থেকে নিয়েছে। আর কি এটা ট্রানজাকশন ডিটেলস আছে আমার কাছে। ফ্যান্টাস্টিক রবি, আমি জানি যে এটাকে অর্ডার করেছিল। কি কথা শোনালে! ডিভাইসটা চায়নার হোক বা যেখানকারই হোক, আমাদের লোক তো খুঁজে বের করবেই, কোনো না কোনো ভাবে নিশ্চয়ই পাবে। আরে 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 বাবা সমীর, ডার্ক ওয়েবের সাইটে যদি বেশি ঘোরাঘুরি করো না, তাহলে তোমার পুরো ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আপনি কে? আমার নাম হলো পঙ্কজ। নাম তো নিশ্চয়ই শুনেছ? না ব্রো, শুনিনি। ওর একটা ডাকনাম আছে, সিআইডি। সেটা তো নিশ্চয়ই শুনেছ। সিআইডি? আরে চলে যাচ্ছে, নামটা তো বলে দাও। এই দাঁড়াও! হ্যালো গাইজ, এই সিআইডি অফিসাররা আমাকে দিনে দুপুরে অ্যারেস্ট করতে চাইছে। আমার তো মনে হয় এই দেশে ফ্রিডম অফ স্পিচের কোনো ভ্যালু নেই। আচ্ছা, ফ্রিডম অফ স্পিচের ভ্যালু আছে, কিন্তু ফ্রিডম অফ ক্রাইমের ভ্যালু নেই, বুঝেছিস? স্যার লাগছে। আর পূজার খুন করেছিস কেন তুই? খুন? স্যার, আমি তো ভাবলাম আপনারা আমাকে ওই আমার ডার্ক ওয়েবে অনলাইন ট্রানজাকশনের জন্য ধরতে এসেছেন। আচ্ছা, এই ফোনটা তুমিই কিনেছিলে না? এই ফোন থেকে দুজনকে মার্ডার করা হয়েছে, বুঝেছো? স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কারোর মার্ডার করিনি স্যার। আমি তো শুধু ডার্ক ওয়েবের অনলাইন ডিলার। কারোর যদি কিছু অর্ডার করার থাকে, আমি সেটা ইজিলি অ্যাভেলেবেল করিয়ে দিই, ব্যাস। কার জন্য অর্ডার করেছিলি তুই এই ফোনটা? স্যার, আমি ওর নাম তো জানি না, আর তাকে আমি কখনো দেখিও নি। ও শুধু আমাকে দিয়ে স্মার্ট ডিভাইসেস অর্ডার করাতো, স্মার্ট টিভি, স্মার্ট লাইট। ওইগুলোর মধ্যে এই ফোনটাও ছিল। স্যার, এই ঘটনার পরে 6 মাস কেটে গেছে, ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ওকে কি করে খুঁজতে হবে সেটা আমরা জানি, তুই চিন্তা করিস না। স্যার, প্লিজ আমার মাকে এইসব কথা বলবেন না। এমন কাজ কেন করো যে বাবা মায়ের কাছে মুখ লুকোতে হয়? হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনায় মন দাও আর ইল্লিগাল জিনিস থেকে দূরে থাকো, না হলে পরের বার কিন্তু জেলের মধ্যে থাকবে, বুঝেছো? বাচ্চারা, তোমাদের দুজনের মায়ের খুনিরা খুব শীঘ্রই শাস্তি পেতে চলেছে। তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? চলো ডাক্তারবাবু, এখানে শুয়ে দাও ওকে। চলো, আর ভালো করে বাঁধো, একদম টাইট করে। আরে বাঁধো ওকে। আরে কি করছেনটা কি? আপনারা জানেন তো আমি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি, চল এসব করার প্রয়োজন কারণ কি? তোমার এখানে অনেক দিন হয়ে গেছে, আর আমরা যেটা বুঝতে পারছি, ওষুধের দ্বারা তোমার কোনো রকম উন্নতি দেখতে পাচ্ছি না। এবার ইলেকট্রিক শকই তোমার শেষ ওষুধ। ইলেকট্রিক শক? আরে কি করছেনটা কি? আরে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। আরে ডাক্তারবাবু, কি করছেন? আরে
কি সব করছেন এগুলো আপনারা? ধরো, ধরো, আরে, আপনারা ধরো, এগুলো কি ধরো করছেন? ওকে। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনারা এগুলো করতে পারেন না। বোঝার চেষ্টা করুন, এগুলো স্যার, রিস্কি, আমি মরে যেতে পারি। স্যার দিন স্যার। যত ছেড়ে দিন শান্ত আমাকে। থাকবে তত ভালোভাবে তোমার ট্রিটমেন্ট হবে। আরে ছেড়ে দাও আমাকে। আমি কিন্তু পাগল নই, পাগল নই আমি। আরে ছেড়ে দাও আমাকে। দাঁড়াও। সব ট্রিটমেন্ট তো তোকে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। অ্যাসাইলামকে ঢাল করে অনেক স্মার্টনেস দেখানোর চেষ্টা করেছো তুমি বিক্রম, কিন্তু একটা ভুল তুমি করেছো। সমীরের কাছ থেকে তুমি ওই স্মার্টফোন কিনেছিলে না, ডার্ক ওয়েব থেকে, আর বাড়ির জন্য অনেক জিনিসপত্র কিনেছিলে, যাতে সেগুলো দিয়ে তুমি রোহিণীকে খুন করতে পারো। প্রমাণ আছে আপনাদের কাছে? কারণ যখন রোহিণীর মার্ডার হয়েছিল না, তখন আমি হসপিটালে বসে বই পড়ছিলাম। সিসিটিভি ফুটেজও আছে। এটাই সেই বই, তাই না? আর এটা মোবাইল, এটা দিয়েই রোহিণীর বাড়ির অ্যাপ্লিকেশনস অ্যাক্সেস করতে, তাই না? এখন চুপচাপ সবকিছু বলবি, নাকি সত্যি কথা বলানোর জন্য অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করবো? 1.5 কোটি টাকা লস হয়ে গেছিল আমার। গ্যামলাররা আমাকে মেরে ফেলতে চাইছিল, পিছনে পড়েছিল আমার। আমি বলেছিলাম রোহিণীকে যে বাড়িটা বিক্রি করে দিই, তাহলে ধার শোধ হয়ে যাবে। কিন্তু না, শি ওয়াজ লাইক, এটা আমাদের ছেলের ফিউচারের জন্য। পরের বার জুয়াতে জিতে ওকে নতুন একটা বাড়ি কিনে দিতাম তো আমি, কিন্তু শুনলো না। আসলে বাড়িটা ওর নামে ছিল, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো বিক্রিও করতে পারছিলাম না। আরে রোজ ঝগড়া হচ্ছিল, নমিনি ছিলাম আমি। তাই যতক্ষণ না ও মরতো ততক্ষণ ওই বাড়িটা আমার নামে কি করে হতো, তাই মারতে হলো ওকে। মার্ডার কেসে যাতে আমি ফেঁসে না যাই, তাই জন্য এই সব কিছু প্ল্যান করলাম। আমি এই পাগলা গারোতে চলে এলাম, যাতে কেউ আমার সন্দেহ না করে। এই মোবাইল নিয়ে তো তুই অ্যাসাইলামে ঢুকে গেছিস, তারপর এখানে আসার পরে তুই রোহিণীকে খুন করার প্ল্যান করেছিস। একদম স্যার। এখানে আসার আগে এই সমস্ত স্মার্ট ডিভাইস আমি বাড়িতে লাগিয়েছিলাম, তাই সব কটার পাসওয়ার্ড আমি জানতাম। আমি জানতাম যে রোহিণীকে ভয় দেখালে ওর বিপি বেড়ে যাবে, ওর প্যানিক অ্যাটাক আসবে, তারপর হার্ট অ্যাটাক। আর সেটাই হলো। পূজাকে কেন মারলে তুমি? মারতে হলো স্যার প্ল্যানটা ফুল প্রুফ করার জন্য। আমি জানতাম যে পূজা রোহিণীর ইনস্টিটিউটে পড়ে, আর ওর পেস মেকারের হিস্ট্রির ব্যাপারটাও আমি ভালো করে জানতাম। শুধু যদি রোহিণী মরতো, তাহলে আপনারা শুধু আমাকেই সন্দেহ করতেন এই ব্যাপার নিয়ে। তাই পূজাকেও মানলাম। যাতে আপনাদের সকলের মনে হয় যে এটা কোনো সিরিয়াল কিলারের কেস। আপনারা এই কেস নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি 6-7 মাস এই অ্যাসাইলামে কাটিয়ে বাইরে চলে আসতাম। আসলে জেলের মধ্যে 25-30 বছর পচে মরার থেকে তো ভালো এখানে 6-7 মাস কাটানো। তুমি তোমার সন্তানের কথা ভাবোনি? সে তো নিজের দাদু দিদার সাথে থেকে যাবে। হ্যাঁ, পৃথিবীতে তো অনেক অনাথ ছেলে মেয়ে আছে, বাবা মা ছাড়াই তারা বড় হয়। আমার সন্তানও বড় হয়ে যাবে। প্রবলেম তোমার মানসিকতায় বিক্রম, তুমি বিকৃত মস্তিষ্কের। দেখো, জেল তো তোমার হবেই, কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করব যাতে তোমার ফাঁসি হয়। কারণ তুমি শুধু রোহিণী আর পূজাকেই খুন করনি, বরং দুজন নিষ্পাপ শিশুর জীবন শেষ করে দিয়েছ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা শুধু এই কেসটা সলভ করেননি, বরং আমাদের বাচ্চাদের অনেক সাহায্য করেছেন। আরে না না, আর স্যার বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আমরা ওদের আপনাদের গল্প অবশ্যই শোনাবো। এই বাচ্চাদের জন্য যখনই আমাদের প্রয়োজন পড়বে একবার শুধু আমাদের বলবেন, তখন আমরা প্রস্তুত থাকব। শুধু আপনারা জানিয়ে দেবেন। অবশ্যই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো শোনা, কি হলো? এই দেখো অনেক অনেক কি হলো? কি সোনা, এই দেখো কি হলো? বাবা, বাবা, বাবা। এই দেখো